মানে খেলা কিন্তু পুরোপুরি জমছে। এতদিন যাবৎ গোপনে যে প্রেম ছিল আর আজকে যে তথ্য সামনে উঠে এসেছে, আসলে স্ট্রোক করা ছাড়া আর কোনো গতি নাই। একদিকে পুরো নতুন আরো একটা সুপার ডুপার এক্সট্রাঅর্ডিনারি একটা জিনিসের নাম উঠে আসলো, যে জিনিসের কাছে আর এটা যুগান্তকারী, কোনো কিচ্ছু করা লাগবে না, আপনি টিপবেন। বাংলাদেশে একটা বড় ঝাঁকুনি আসছে, ভূমিকম্প হতে যাচ্ছে। আর সেই ভূমিকম্পটি নিয়ে আসবে কে এবার? আমাদের প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। এমন একটি সংবাদ তৈরি করেছেন যেটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অঘটন হতে যাচ্ছে। পিলখানায় সেনা অফিসারদেরকে কারা মেরেছে, কিভাবে মেরেছে, কাদের মদতে মেরেছে, একদম চাক্ষুষ প্রমাণগুলো হাজির করা হবে। বিডিআর হত্যাকাণ্ড আসলে 57 জন অফিসারকে দিয়ে এটাই শেষ না, এটার চাইতে আরো ভয়ঙ্কর হত্যাকাণ্ড চালানো হয়েছে 3 তারিখের পরে। যে এই বিডিআর হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীদের মধ্যে অন্যতম হলেন সোহেল তাজ। সাংবাদিক ইলিয়াস হোসেনের এই কথা শোনার পরে আজকে সোহেল তাজ খেপে গিয়েছেন এবং বলছেন যে এই চ্যালেঞ্জ আমি ছুড়লাম যে সে প্রমাণ করুক আমি যে বিডিআর হত্যাকাণ্ডে জড়িত ছিলাম। পুলিশে ধরলে 18 ঘা, পিনাকিয়ার সাংবাদিক ইলিয়াস ধরলে 36 ঘা। আওয়ামী লীগের সমালোচনা করেও শেষ রক্ষা হচ্ছে না সোহেল তাজের। এবার ফাইনালি বড়ি সোহেল ভাই ফাইসা গেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সুখবর দিয়ে দিয়েছেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আজকে চমৎকার একটা জবাব দিয়েছেন জয়শঙ্করের বক্তব্যের। বলছেন বাংলাদেশের সংখ্যালঘু ভারতের বিষয় হতে পারে না। ডক্টর ইউনূসের ত্রিমুখের চালে লন্ডভন্ড হয়ে যাচ্ছে ডক্টর ইউনূসের যারা শত্রুপক্ষ আছে। বর্তমান ডক্টর ইউনূসের শত্রুপক্ষ আমি মনে করি 3 দিক থেকে আছে। মাসুদ কামাল তোর মতো গিরগিটি কুত্তার বাচ্চা বেশ্যার দালাল, তুই কোনো আদালত না, তুই কোনো কোর্টের জাজ না যে তুই আমার অধিকার জানবি। যে অধিকার আমারে কে দিছে? আমারে কে অধিকার দিছে? বাংলাদেশের সংবিধান আমাকে নাগরিক অধিকার দিয়েছে যে আমি আমার মতামত প্রকাশ করতে পারবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। কথা আছে চুরের বন পুলিশ পুলিশ। সোহেল তাজ যেভাবে সাংবাদিক ইলিয়াস হোসেনের উপরে চ্যালেঞ্জ ছুড়েছেন, খেপেছেন, তাতেই বোঝা যাচ্ছে যে সোহেল তাজের ভিতরে কোনো কিছু নড়ে চড়ে বসেছে। কারণ সোহেল তাজকে নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন দুদিন আগে একটি পোস্ট করেছেন যে এই বিডিআর হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীদের মধ্যে অন্যতম হলেন সোহেল তাজ। সাংবাদিক ইলিয়াস হোসেনের এই কথা শোনার পরে আজকে সোহেল তাজ খেপে গিয়েছেন এবং বলছেন যে এই চ্যালেঞ্জ আমি ছুড়লাম যে সে প্রমাণ করুক আমি যে বিডিআর হত্যাকাণ্ডে জড়িত ছিলাম। সোহেল তাজ সেখানে বলছে যে আমি তখন লন্ডনে ছিলাম। সাংবাদিক ইলিয়াস হোসেন বলছে যে তার পাসপোর্ট চেক করা হোক, সে তখন লন্ডনে ছিল না, কিন্তু সে বাংলাদেশেই ছিল, কিন্তু সে লন্ডনে ছিল বলে চালিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার কাছ থেকে সাংবাদিক ইলিয়াস হোসেন জানতে পেরেছেন যে সোহেল তাজ এর পরিকল্পনায় অংশগ্রহণকারী অন্যতম একজন ছিলেন। প্রিয় দর্শক, তখনকার সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, যিনি মিটিংয়ে বসে ঘুমিয়ে গিয়েছিলেন, সেই সাহারা খাতুনের মেইন ব্যক্তি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তখন সোহেল তাজ। এই নতুন তরুণ সোহেল তাজ বহুত কিছু দেখিয়েছেন, শেষ তার দলের লোকের থাপ্পড় খেয়ে তার মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে আমেরিকা চলে গিয়েছিলেন। প্রিয় দর্শক, সেই সোহেল তাজ আজকে যে চ্যালেঞ্জ দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেনের, আমি সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের সম্পর্কে যতটুকু জানি, এই চ্যালেঞ্জ উনি সহসাই প্রকাশ করবেন এবং চ্যালেঞ্জটি তিনি গ্রহণ করবেন। সাংবাদিক ইলিয়াস হোসেনের এই পর্যন্ত কোনো তথ্য ভুল হয়নি এবং কোনো তথ্যে বা চ্যালেঞ্জে উনি হেরে যাননি। শেখ হাসিনা স্বয়ং হেরে গিয়ে পালিয়েছেন বাংলাদেশ থেকে সাংবাদিক ইলিয়াস হোসেনের সাথে। সাংবাদিক ইলিয়াস হোসেনের সাথে হেরে গিয়ে বহু রাঘব বোয়াল এখন দেশ ছেড়ে পালিয়েছেন, কেউ কেউ কারাগারে আল্লাহ আল্লাহ জপছেন। প্রিয় দর্শক, সেই সাংবাদিক ইলিয়াস হোসেনকে সোহেল তাজ যে চ্যালেঞ্জ দিয়েছেন আর সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই যে কথাটি বলেছেন যে আওয়ামী লীগের কাউকে, সোহেল তাজ কেন অন্য কোনো ফেরেস্তাকেও সাংবাদিক ইলিয়াস হোসেন বিশ্বাস করে না। আওয়ামী লীগ নামক দলটির সাথে কোনোভাবে কোনো ইমাম মুয়াজ্জিন তাহাজ্জুদ গুজারি কাউকেই কিন্তু ইলিয়াস হোসেন ভাই মানে কখনো বিশ্বাস করেন না। ওনার এই রেকর্ড নাই যে আওয়ামী লীগের কাউকে উনি বিশ্বাস করে কথা বলেছেন। তাই আওয়ামী লীগ একটি বিষাক্ত সাপের নামই
সাংবাদিক ইলিয়াস হোসেনের বক্তব্য থেকে আসে। তাই সাংবাদিক ইলিয়াস হোসেন আজকে যে কথাগুলা বলেছেন আর সোহেল তাজ আজ যে উত্তরটি দিয়েছেন সেটা দেখার জন্য আমাদের হয়তোবা আর কয়েকটা দিন সময় অপেক্ষা করতে হবে। আমার বিশ্বাস সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই সোহেল তাজের জন্মের খতিয়ান প্রকাশ করবে ইতিমধ্যে, এবং সেই খতিয়ান থেকে সোহেল তাজকে গ্রেপ্তার করা হবে বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অপরাধে। বাংলাদেশে একটা বড় ঝাঁকুনি আসছে, ভূমিকম্প হতে যাচ্ছে। আর সেই ভূমিকম্পটি নিয়ে আসবে কে এবার? আমাদের প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। তিনি বিডিআর পিলখানা নিয়ে এমন একটি সংবাদ তৈরি করেছেন যেটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অঘটন হতে যাচ্ছে। আমাদের রাষ্ট্রের সকল তদন্ত সংস্থা, এজেন্সি, নিরাপত্তা বাহিনী এবং বিডিআর পিলখানা নিয়ে বিচার কাজে যারা ছিলেন, প্রসিকিউশন থেকে শুরু করে বিচারালয়, বিচারপতি, সকল ব্যক্তির চোখ এবার ছানা বড়া হয়ে যাবে। কারণ ইলিয়াস এমন কিছু বিষয় উত্থাপন করবে তথ্য প্রমাণের ভিত্তিতে যেটা আপনি 1 মিনিট আগেও কল্পনা করেননি। পিলখানায় সেনা অফিসারদেরকে কারা মেরেছে, কিভাবে মেরেছে, কাদের মদতে মেরেছে, একদম চাক্ষুষ প্রমাণগুলো হাজির করা হবে। আমরা জানি আমাদের বিডিআর জওয়ানরা আমাদের অফিসারদের মেরেছে, আসলে না। ভিন দেশের কয়েকজন জওয়ান এই দেশে প্রবেশ করেছিল, তাদেরকে কারা এনেছিল, কোন গাড়িতে করে এনেছিল, কিভাবে তাদেরকে আবার পিলখানা থেকে বের করে নেওয়া হয়েছিল, আওয়ামী লীগের কোন কোন নেতা জড়িত, আবার যেসব অফিসাররা পিলখানায় বেঁচে গিয়েছিল পরবর্তী সময়ে এসে তাদেরকে ধরে ধরে কারা মেরেছিল, সেনাবাহিনীর কোন কোন কর্মকর্তা জড়িত ছিল, একদম সবকিছু প্রমাণ করে দেবে ইলিয়াস হোসেনের এই ভূমিকম্প রিপোর্টটি। আবারও বলছি, আপনি শক্ত হয়ে বসেন, কিছু সময় ওয়েট করেন। বিডিআর পিলখানা নিয়ে বাংলাদেশের 18 থেকে 20 কোটি মানুষ যা জানে না, এবার ইলিয়াস হোসেন তাই জানাবে। এটি হবে আমাদের প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেনের জীবনের সেরা একটি রিপোর্ট, বলতে পারি অনুসন্ধান রিপোর্ট। বাংলাদেশে যত সাংবাদিক রয়েছেন যারা ইলিয়াসকে ইউটিউবার বলতে সাংবাদিক মানতে রাজি ছিলেন না, এবার তাদেরকে সাংবাদিকতা শেখাবেন ইলিয়াস। বাংলাদেশের যতগুলো এজেন্সি আছে যারা এই হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য, প্রমাণ ঢাকার জন্য সর্বোপরি চেষ্টা করেছিলেন, এবার তাদের মুখোশ উন্মোচন করে দেবেন ইলিয়াস হোসেন। একটি অপরাধী বাঁচতে দেয়া হবে না। অনেক রথী মহারথী আটকে যাচ্ছে, কারণ এই রিপোর্টে তাদের সকল প্রমাণ হাজির করা হবে। বাংলাদেশে শত শত গণমাধ্যম যে কাজটি করতে পারেনি, এক ইলিয়াস হোসেন সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে বসে তিনি সকল তথ্য হাজির করে ফেলেছেন। আপনাকে বেশি সময় নিতে হবে না। বাংলাদেশ সময় 25 তারিখ মানে আজ 7টা থেকে 8টার মধ্যে ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি প্রচার হবে। সেনাপ্রধানের যে আহ্বানটা গুরুত্বপূর্ণ, সেনাবাহিনীর জন্য পজিটিভ, কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় বর্তমানে বাংলাদেশের গেল অন্তত 48 ঘন্টায় সার্বিক যে পরিস্থিতি আমরা দেশে দেখছি, এই পরিস্থিতিতে এই আহ্বানটা এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে আরো একটু প্রশ্নবিদ্ধ করে তুলবে। তবে সেনাবাহিনীর দোষ নাই ভাই, সেনাপ্রধান চিন্তা করতেছেন কোনটা, যে সেনাবাহিনীর মান সম্মান ইজ্জত এটার দায়ভার কিন্তু ওনার উপরে। সরকার আলাদা, সরকারে যারা বসছে তাদের ব্যর্থতা থাকতে পারে, তাদের দুরভিসন্ধি থাকতে পারে, এক একজনের এক এক চিন্তা ভাবনা থাকতে পারে, বাট সেনাবাহিনী আউট অফ পলিটিক্যাল একটা অবস্থানে আছে। দেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলায় যখন সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়া মাঠ কন্ট্রোল একটা ব্যর্থ ছিল, তো আমাদের মাঠে সেনাবাহিনী আছে। সেনাবাহিনী থাকার পরেও কিন্তু পরিস্থিতিটা এমন, আমরা চাই কি জনগণ যে সেনাবাহিনী অ্যাকশনে যাক, রাইট, যে একদম আর্মি অ্যাকশনে নাই, যা আছে ছিনতাইকারী, লুটেরা, সন্ত্রাসী, ডেভিল হান্টের মতন ঘরে ঘরে ঢুকা যা আছে সব শেষ করে দেখ। বাট সেনাপ্রধান বলছেন ভিন্ন কথা। তিনি বলছেন যে দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর যারা সদস্য আছে অতিরিক্ত যেন বল প্রয়োগ না করে, অতিরিক্ত বল প্রয়োগ থেকে বিরত থাকে। তেনার বক্তব্য যে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে, যদি কোথাও বল প্রয়োগও করা লাগে অত্যন্ত পেশাদারিত্বের মাধ্যমে যতটা কম বল প্রয়োগ করা যায় ততটাই ভালো। কিন্তু বর্তমানে প্রেক্ষাপটে কি মনে হচ্ছে যে কম বল প্রয়োগে মানে পরিস্থিতিটা শান্ত হবে? পুলিশকে তো পাত্তাই দিচ্ছে না, আবার বিভিন্ন জায়গায় সেনাবাহিনীকেও পাত্তা দিচ্ছে না। যেমন আমরা যতদিন 32 ভাঙলো, সেনাবাহিনী গেল ভুয়া, তারপর নানান ধরনের অ্যাক্টিভিটিস দেখছিলাম যে সেনাবাহিনীর উপর দিয়ে বুলডোজার চালানোর ঘোষণা দিয়ে দিছিল। তো অনেক জায়গায় সেনাবাহিনী বিপদে আছে। এখন কেন তিনি এই কথা বলছেন? তেনার বক্তব্য যে আমরা ভেবেছিলাম দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরে যাব, কিন্তু কাজটা দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে। তাই আমাদের ধৈর্য রাখতে হবে, পেশাদারিত্বের সাথে কাজটা করতে হবে, দেশ এবং জাতির জন্য কাজ করতে হবে। আর যতদিন পর্যন্ত একটা নির্বাচিত সরকার পাই ততদিন পর্যন্ত তাদের এই ধৈর্য রাখতে হবে। এখন নির্বাচন আসলে কবে? ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যদি নির্বাচন নিয়ে ঘুরান, তারই সরকার সেনাবাহিনীকে বদনাম করে ছেড়ে দিবেন মানুষের কাছে। 111 সরকারের সময় খেয়াল আছে তো, এই সেনাবাহিনীকে মানুষ দৌড়ে পিটাইছিল কেন? দীর্ঘদিন যাবত যদি সেনাবাহিনী একটা রিজার্ভ ফোর্স, তাদেরকে রাখাই হয় যুদ্ধের জন্য, আমজনতার সাথে মিশা যায়, অনৈতিক মেন্টালিটি চলে আসে, কোথাও কোথাও লোভে পায়া বসে, জনগণও থাকে না যে একটা বাঘ প্রতিদিন আমার সাথে খেলে, শোয়, ঘুমায়, খায়, হাসে, এটা যে বাঘ একসময় ভুললে যে বিলাই মনে করে টিকনা দিয়া ফেলে, সেনাবাহিনীর অবস্থা এরকম হয়ে যাবে।
ডক্টর ইউনূসের উচিত নির্বাচনের সুষ্ঠু ব্যবস্থা করে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া, অথবা পুলিশের মাধ্যমে, র্যাবের মাধ্যমে, বিজিবির মাধ্যমে বা আনসার যারা যে আছে এপিবিএন তাদের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কন্ট্রোল করা। ওয়াকারুজ্জামানের যে আহ্বান, সরকার সাময়িক একটু বিপদে পড়বে। সেনাবাহিনী আমাদের কাছে মনে হচ্ছে এমনি ঠান্ডা, এই সেনাবাহিনী আমরা চিনি না। এর আগে যখন সেনাবাহিনী নামতো মানুষ ডরে ভয়ে মানে রাস্তায় থাকতো না, এখন সেলফি নেয়, প্রকাশ্যে ঘটনা ঘটতেছে। এর থেকে যদি আরো শান্ত হয়ে যায় তাহলে পরিস্থিতিটা কি হবে? এখন ইউনূস সরকার কতটুকু যোগ্য এটা সেনাবাহিনী উঠায় নিলে বোঝা উচিত, ওনার কতটুকু ক্ষমতা এই সরকারের রাষ্ট্রকে পরিচালনা করার, ব্যালেন্স করার। সেনাবাহিনী নামাইয়া তো রাজনৈতিক সরকার দেশ চালায় না, তাই না? অলরেডি 6 মাস হয়ে গেছে, 7 মাস চলে। আওয়ামী লীগ বাংলাদেশপন্থী নয় এই কথা বলার এখতিয়ার আপনাকে কে দিয়েছে, এবং আপনি কিসের উপর ভিত্তি করে কথা বলেন? যদি বাংলাদেশপন্থী অথবা বাংলাদেশপন্থী নয়, যদি এইভাবে যদি আপনি বিচার করেন, তাহলে বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল যারা বাংলাদেশপন্থী ছিলেন না সেটা হলো জামাত ইসলাম। যখন বাংলাদেশের জন্ম হয় তখন বাংলাদেশের জন্মের তারা বিরোধিতা করেছেন। মাসুদ কামাল, তোর মতো গিরগিটি কুত্তার বাচ্চা বেশ্যার দালাল, তুই কোনো আদালত না, তুই কোনো কোর্টের জাজ না যে তুই আমার অধিকার জানবি, যে অধিকার আমারে কে দিছে। আমারে কে অধিকার দিছে? বাংলাদেশের সংবিধান আমাকে নাগরিক অধিকার দিয়েছে যে আমি আমার মতামত প্রকাশ করতে পারবো। এই জন্য 1, 2, আওয়ামী লীগ গঠনের পর থেকে 1942 সাল থেকে আপনি চিন্তা করতে থাকেন আজ অবধি, যেদিন থেকে মুজিব শেখ আওয়ামী লীগের নেতৃত্ব নিচ্ছে সেই দিন থেকে আপনি চিন্তা করেন, আমি পিছনের কথা আবার বাদ দেই, 1972 সালে উনি যখন বাংলাদেশে ব্যাক করলেন সেই দিন থেকে, অথবা 1970 সালের নির্বাচন থেকে আজ অবধি আওয়ামী লীগের একটা সিদ্ধান্তের কথা মাসুদ কামাল তুমি আমারে বলো যে বাংলাদেশের ফেভারে, বাংলাদেশের সংবিধানের অস্তিত্বের রক্ষার্থে, বাংলাদেশের স্থায়ী রক্ষার্থে, বাংলাদেশের জনগণের রক্ষার্থে আওয়ামী লীগ একটা প্রো বাংলাদেশি বা প্রো বাংলাদেশি জনগণের পক্ষে একটা সিদ্ধান্ত নিয়েছে। গিভ মি ওয়ান এক্সাম্পল। আমি আপনাকে যে কথাটা বলি আপনাকে ভাই, ছাত্রলীগ তৈরি হয়েছে 1948 সালে। এটার যখন তৈরি হয়, ছাত্রলীগটা তৈরি করার পরে একটা সিদ্ধান্ত ছিল এই ছাত্রলীগ ভারতের ওয়েলফেয়ার বা ভারতের ইন্টারেস্ট পূর্ব পাকিস্তানে রক্ষা করবে। এখন যেদিন থেকে মাওলানা হামিদ খান ভাসানীকে গায়ে হাত তুলে আওয়ামী লীগ থেকে বিতরণ করা হয়েছে, যেদিন থেকে সরওয়ার্দিকে আওয়ামী লীগ থেকে বিতরণ করা হয়েছে, যেদিন থেকে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিসকে আওয়ামী লীগ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং মুজিব শেখ আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছে, তারপরে থেকে আজ অবধি আওয়ামী লীগের হিস্ট্রিতে এমন কোন সিদ্ধান্ত নাই যে সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে গেছে রাষ্ট্র হিসাবে, অথবা 20 কোটি মানুষের ফেভারে গেছে। প্রিয় দর্শক, আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।